দ্বিতীয় ষড়যন্ত্র হলো মোথাবাড়ি, নওদা, ধুলাগড়, কালিয়াচক, মানিকচক এইসব জায়গাতে যে হিন্দু শূন্য করে দেওয়া, হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার করে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া, হিন্দুদেরকে হত্যা করা। উত্তেজনার পরিস্থিতি, আমরা আগুন, মারামারি এবং ইন্টারনেট বন্ধ, সব থেকে গুরুত্বপূর্ণ মোথাবাড়িতে এই পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের গায়েও হাত পড়েছে, তারাও নির্বাক, কিচ্ছু করার নেই। আমি বলছি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা। মমতা ব্যানার্জি একটি বাক্য খরচা করছেন না, যে মমতা ব্যানার্জি ছুটে যেতেন বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন জায়গায়, ছোট বড়। আজকে মোথাবাড়ি নিয়ে কিছুই বললেন না, বরঞ্চ আমরা ওই হিজাবের মতন একটা কি পরে তার একটা রাজনৈতিক ভাষণ শুনলাম আজকে ঈদের দিনে। এটা ঠিক কিভাবে ব্যাখ্যা করবে মোথাবাড়ি? দেখুন, মোথাবাড়ি কেন, সারা রাজ্যে যদি আপনি দেখেন, মোথাবাড়ি, নওদা, আপনি আরো আগে থেকে শুরু করুন, আসানসোল, বাদুরিয়া, বসিরহাট, চন্দননগর, ক্যানিং, দেগঙ্গা, ধুলাগড়, তারপরে এখন মোথাবাড়ি, কালী পুজোর সময় রাজাবাজার, কলকাতার রাজাবাজার, এই পুরো পশ্চিমবঙ্গে যদি আপনি দেখেন, কালিয়াচক, পুরো যদি ঘটনা যদি আপনি দেখেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক আগে হাত থেকে বেরিয়ে গেছে। আপনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা ফেসবুকে একটা পোস্ট লিখুন, আপনি ওনার কোনো পলিসির বিরোধিতা করুন, দেখুন 1 ঘন্টার মধ্যে পুলিশ আপনার বাড়িতে চলে যাবে। আপনি একজন সাংবাদিক, আপনি গিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নীতির বিরোধিতা করুন, আপনার বাড়িতে পুলিশ পৌঁছে যাবে, আপনাকে অন ডিউটি আপনাকে অ্যারেস্ট করে নেবে। কিন্তু যখন আমরা দেখি অশান্তি বাহিনী, যে উনি বলেছিলেন যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খাওয়া ভালো, উনি দুধ খাচ্ছেন, লাঠিটা খাচ্ছে হিন্দুরা। ওই জনের দুধেল গাই যখন অশান্তি করে বেড়াচ্ছে, উনি চুপ, উনি মুখের মধ্যে আঙুল দিয়ে বসে আছেন। আর না তো কি, আজকে উনি রেড রোড থেকে যে বার্তা দিয়েছেন, হিজাব পরে, একদম উনি প্রতিবারেই করেন, উনি যে বার্তা দিয়েছেন, উনি পরিষ্কার বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই এই অশান্তি বাহিনী, এই দুধেল গাইদের সাথে রয়েছে, হিন্দুদেরকে প্রতারিত করার জন্য, হিন্দুদের নৃশংস হত্যা করার জন্য। যা যা অশান্তি বাহিনী করছে তার সবকটাই সমর্থন উনি করছেন, সবকটাই সমর্থন করছেন। উনি তো এই কথাও বললেন যে আমি হিন্দু না, মুসলিম না, খ্রিস্টান না, জৈন না, আমি মানুষ। কি করবেন? উনি মানুষই নয়, উনি মানুষই না, উনি ওনার মধ্যে মনুষ্যত্ব নেই। ওনার মধ্যে যদি মনুষ্যত্ব থাকতো, ওনার মধ্যে যদি মমতা, নাম মমতা কিন্তু কাজ নির্মম, ওনার মধ্যে যদি মনুষ্যত্ব থাকতো তাহলে আমরা আরজি করে এই মনুষ্যত্বটা দেখতে পারতাম। ওনার মধ্যে যদি মনুষ্যত্ব থাকতো তাহলে আমরা হাসকালির সময় দেখতে পারতাম। ওনার মধ্যে, উনি হিন্দু মুসলমান কিছুই না, উনি মানুষই না। উনি ঠিকই বলেছেন, না উনি হিন্দু, না উনি মুসলমান, না উনি খ্রিস্টান, না উনি জৈন, উনি মানুষই না। ওনার মধ্যে মনুষ্যত্ব বোধ নেই। উনি একটা চক্রান্ত করছেন, সেই চক্রান্তটা এই জন্য যে 2026-এ কিভাবে সরকারে আসা যায়। আবার সরকারে আসার জন্য কি দরকার, দুধেল গাইদের উপরে উনি সেই ভর করে ওই ভোটটাকে নিয়ে উনি 30%, একদম লক 30% কাজ করতে হবে, আর 10%-এর জন্য 10% ধান্দাবাজ লোকজনকে জুটিয়ে যদি উনি সরকারে আবার ব্যাক করতে পারেন, এর জন্য উনি 3টে দিক বেছে নিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ, একদম ভালো করে শুনবেন, আমি জনগণের জন্য বলছি। প্রথম দিক উনি বেছে নিয়েছেন জাত ভিত্তিক সমীক্ষা করে ওবিসি এতে মুসলিমদের 113টা যে সাবকাস্ট তৈরি করেছেন, সেই 113টা সাবকাস্টকে উনি ওবিসি এ করে ঢুকিয়ে দিতে চাইছেন। অর্থাৎ হিন্দু বাঙালি, আমার মতন, আপনার মতন যারা যুব সমাজ, আমরা যারা মিডল ক্লাস, যারা ওবিসি থেকে বিলং করি, তারা চাকরি পাবে না। 3 কোটি, যদি আপনি সংখ্যা দেখেন, 113টা সাবকাস্ট প্রায় 3 কোটি মুসলমান হয়। এই 3 কোটি মুসলমানকে সরকারের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওবিসি এতে অন্তর্ভুক্ত করে একটা অর্থনৈতিক জিহাদ, চাকরি খেয়ে নেওয়া, হিন্দুদেরকে পুরোপুরি উৎখাত করা একটা ষড়যন্ত্র। দ্বিতীয় ষড়যন্ত্র হলো মোথাবাড়ি, নওদা, ধুলাগড়, কালিয়াচক, মানিকচক এইসব জায়গাতে যে হিন্দু শূন্য করে দেওয়া, হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার করে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া, হিন্দুদেরকে হত্যা করা, এটা একটা দিক। আর তৃতীয় দিক উনি বেছে নিয়েছেন, যেটা অনেকে দেখছে না বা অনেকে বলছে না, সেটা হলো ভোট জিহাদ। হিন্দুদেরকে বাছাই করে করে নদিয়ার মতন জায়গা থেকে হিন্দুদেরকে উনি তাড়িয়ে দিচ্ছেন, হিন্দুদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছেন, বাংলাদেশ থেকে লোকজন নিয়ে এসে উনি ভোটার লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করছেন। এই যে 3টে দিক বাঙালি বুঝতে পারছে না, বাঙালি দেখতে পারছে না, বাঙালি উৎসবে মেতে আছে। কিন্তু যেই উৎসবে বাঙালি মেতে আছে, বাঙালিকে বুঝতে হবে যে বাঙালিকে ভিটে ছাড়া, একবার ভিটে ছাড়া হয়েছে, বাঙালি একবার ভিটে ছাড়া হয়েছে।
আবার বাঙালিকে পশ্চিমবঙ্গের মাটি থেকে ভিটে ছাড়া করার জন্য মমতা ব্যানার্জি সেই সোহরাওয়ালির মতন আর মুসলিম লীগের মতন ষড়যন্ত্র করে আবার বাঙালিকে ভিটে ছাড়া করার উনি পুরো প্রস্তুতি করে নিয়েছেন, সেই ক্ষমতার লোক। কিন্তু এখানে তো মিলছে না, অধীর চৌধুরী অন্য কথা বলছে। এই যে ষড়যন্ত্রের কথা তুমি বললে, এই জায়গাটাই, এই যে আরএসএস এবং আইপ্যাক এরা দুজন মিলে যৌথভাবে এই যে জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় দাঙ্গা তৈরি করছে, যাহা আরএসএস তাহাই নাকি আইপ্যাক। কে বলছেন? অধীর চৌধুরীর স্টেটমেন্ট। অধীর চৌধুরী কি নিজের মন দিয়ে কি বলেছিলেন সেটা যদি 4 জুনের আপনি রেজাল্টের দিন যদি আপনি শুনে নেন একবার বক্তব্যটা, তাহলে খুব পরিষ্কার উনি আরেকটা কথা বলেছেন, সেটা হলো যে মালদা মুর্শিদাবাদ যা পরিস্থিতি হয়ে গেছে কোন দিন এটা বাংলাদেশ হয়ে যাবে, উনি এই কথাটাও বলেছেন। দেখুন, উনি নিজের পলিটিক্যাল কম্পালশন, নিজের দলের প্রেসারে এসে উনি অনেক কথাই আরএসএস এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে উনি বলতে পারেন, সেটা ওনার দলের বিষয়, সেটা উনি বলবেন, কিন্তু ভিতরে উনি জানেন যে কেন উনি বহরমপুরে নির্বাচনটা হেরেছেন, কেন অধীর রঞ্জন চৌধুরী ব্যক্তি বিশেষ সেই ব্যক্তিটা কেন নির্বাচন হেরে গেল, উনি কিন্তু সেদিনকে মিডিয়ার সামনেই কথাটা তুলে ধরেছিলেন। তাই যে দল দেশ ভাগ করেছে, যে দল পাকিস্তান আর ভারত করেছে, সেই কংগ্রেস দলের কাছে দেশপ্রেম শিখতে যাব না আমরা, প্রথম। দ্বিতীয় কথা, অধীর রঞ্জন চৌধুরী একবার নয় বারংবার বলেছে পশ্চিমবঙ্গে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় মেরুকরণ করে মুসলমানদেরকে একটা আলাদা জায়গা করে দেওয়া, একটা জিহাদি গ্রুপদেরকে একটা আলাদা জায়গা করে দেওয়া, এটা অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন। অধীর রঞ্জন চৌধুরীর এই স্ট্যান্ডটাকেই আপনি ওনার স্ট্যান্ড, আর ওনার ব্যক্তিগত স্ট্যান্ড নয় শুধু, এটা ওনার উনি যে সংগঠনটা চালায়, কংগ্রেসের তখন অনেকগুলো ভাগ, সেই ওনার যে ভাগটা রয়েছে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস, সেই কংগ্রেসের কিন্তু এটা অফিসিয়াল স্ট্যান্ড। আমরা নজর রেখেছিলাম, উনি বাদাম বিক্রির কথা বলেছিলেন, সেটা বাদ দিয়ে উনি রাজনৈতিক স্টেটমেন্ট রাখছেন, এটা শুনেও আমাদের ভালো লাগছে। কিন্তু এবার আসবো বামেদের প্রসঙ্গে। বামেরা বলছি ভাগাভাগি রাজনীতি কবে হলো পশ্চিমবাংলায়? যবে থেকে বিজেপির আগমন হলো। এই যে ধর্মে ধর্মে বিভেদ, এই বিজেপি করে কি বলছে? বামেরাই। অপ্রাসঙ্গিক একটা সংগঠন, অপ্রাসঙ্গিক একটা বিচারধারা, দেশ কেন সারা বিশ্বে এই বিচারধারাকে লোক রিজেক্ট করে দিয়েছে। সিপিএম বা লেফট একটা রিজেক্টেড আইডিওলজি। পশ্চিমবঙ্গের মাটিতে অনেক লাফালাফি করেছিল 2021-এর পরে এই আশাতে যে 2024-এ বিশাল বড় একটা কিছু হবে তাদের, কিন্তু আমরা দেখেছি একাধিক আসনে জামানত বাজেয়াপ্ত, তথাকথিত যাদের যুব নেতা নেত্রী অনেকে টিকিট পাননি, যারা টিকিট পেয়েছিলেন তারা নিজের পাড়াতে জমানত বাজেয়াপ্ত। মোহাম্মদ সেলিম অনেক নাচানাচি করেছিলেন কিন্তু তাও ভোট পায়নি, তাও জিতে আসতে পারি। তো যারা একটা বিধানসভা সিট জিততে পারে না, তাদের কথার উত্তর দিয়ে তাদেরকে প্রাসঙ্গিকতা প্রদান করা হবে। সেই প্রাসঙ্গিকতার উত্তরে আমি, প্রাসঙ্গিক করার দিকে আমি যাব না, কিন্তু একটা প্রশ্ন যে আপনি করলেন যে ভাগাভাগি রাজনীতি, কিছুদিন আগে একটা নিউজ চ্যানেলে 1982 সালের একটা ঘটনাকে টেনে এনে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল, যা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করছেন, মুহররমের জন্য দুর্গা বিসর্জন, দুর্গা মূর্তি বিসর্জন হবে না, এই জিনিসগুলো অতীতে কিন্তু বাম করে এসেছে। যেই চটি পরে জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্য হাঁটতেন, সেই চটি পরেই, সেই হাওয়াই চটিতেই পা গলিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন। তো যাহা তৃণমূল তাহাই বামপন্থী, আর এই তৃণমূল আর বামফ্রন্ট আর কংগ্রেস তিনজন একসাথে ঘটায় ঘটা মিলিয়ে, ছটায় ছটা মিলিয়ে সময়ের সাথে একদম হাত ধরে পাটনা থেকে ব্যাঙ্গালোর ইন্ডি জোটের অ্যালায়েন্স করেছিল, জোট করেছিল, কেন? মোদিকে হারাবো বলে। এবং তাদের যৌথ স্লোগান ছিল যে বড় উদ্দেশ্যের জন্য ছোট উদ্দেশ্যকে ছেড়ে দাও, আমাদের উদ্দেশ্য মোদিকে হারানো, হিন্দুত্বকে হারানোর জন্য তাদের উদ্দেশ্য ছিল। তাই হিন্দুত্বকে হারানোর জন্য, হিন্দুত্বের বিরোধিতা করার জন্য যত হিন্দু বিরোধী সংগঠন হতে পারে, সেটা কংগ্রেস, সেটা তৃণমূল, সেটা মুসলিম লীগ, সেটা জিহাদি গ্রুপ, সেটা বাংলাদেশি, সেটা জামাতে ইসলাম, এরা সবাই একসাথে ইন্ডি অ্যালায়েন্স করেছিল 2024। বামেরা মনে করেন যে এখনো ঘুরে ঘুরে দাঁড়াবে সিপিএম? দেখুন, বামেরা ঘুরে দাঁড়াবে কিনা আমি কি করে বলতে পারি। তা বামেরা কয়েকটা, আমি বলবো কিছু বাজারে কিছু তেল টেল পাওয়া যায়, সেটা একবার দেখুক, চেষ্টা করুক। কিছু ক্যাপসুল পাওয়া যায়, কিছু ট্যাবলেট পাওয়া যায়, সেই সব খেয়ে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেই সব তেল লাগিয়ে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা
চেষ্টা করতেই পারে, গণতান্ত্রিক দেশ, মোদিজি আছে বলেন তো গণতন্ত্রটা বেঁচে আছে। যেদিনকে নরেন্দ্র মোদী থাকবেন না, এইটুকু গণতন্ত্রটাও থাকবে না। পশ্চিমবঙ্গে কি ধরনের গণতন্ত্র আছে আর তারা কতটা গণতান্ত্রিক সেটা তো আমরা যাদবপুরে দেখি। চেষ্টা করুক, আমার শুভেচ্ছা। ভালো ভালো তেল, ভালো ভালো ক্যাপসুল খেয়ে তেল লাগিয়ে চেষ্টা করুন ঘুরে দাঁড়ানো।